হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব ফেয়ারলেস ম্যাথ 2.0। আজকের যে আলোচ্য বিষয় তা হচ্ছে পার্ট 4, মানে 31 থেকে 40 পর্যন্ত অঙ্ক। আর ম্যাথ নিয়ে ভয়ভীত যদি তোমার কোনো বন্ধু থাকে তাহলে অবশ্যই তাকে এই ভিডিওগুলো শেয়ার করো, চ্যানেলটিকে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে রাখো পরের পার্টগুলো অতি দ্রুত পাওয়ার জন্য। কারণ কন্টিনিউ যদি ফলো করো তাহলে ম্যাথ নিয়ে যে সমস্যাটা বা যে প্রবলেমটা সেটা হয়তো আর থাকবে না, তা আমার নিজস্ব গ্যারেন্টি। আজকের অঙ্ক 31 নম্বর অঙ্ক কি বলেছে, এক ব্যক্তির বর্তমান বেতন 10,000 টাকা। পরপর 3 বছর বেতন যথাক্রমে 20%, 30% ও 10% বৃদ্ধি হলে 3 বছর পর বেতন কত টাকা হবে? আমি কি বলেছিলাম, যদি পরে বলে আগের অঙ্কই বলেছিলাম যদি পরে বলে তাহলে 100 গুলো নিচে আর আগে বললে 100 গুলো উপরে হবে। তাহলে 10,000 গণিত 20%, 30% ও 10%, তাহলে তিনটে আছে, তিনটে দাগ টেনে নেবো সরাসরি। কি বলেছিলাম যে 100 গুলো নিচে হবে, তাহলে 100 গুলো নিচে দিয়ে দেবো। কি বলেছে 20% বৃদ্ধি, তার মানে 120। কি বলেছে 30% বৃদ্ধি, 130। তারপর কি বলেছে 10% বৃদ্ধি, 110। এবার কাটাকাটি করব, দুটো কেটে দিলাম, এখানেও দুটো শূন্য কেটে দিলাম, এর চারটে শূন্য কেটে গেল, এর দুটো শূন্য কেটে দিলাম, এর একটা শূন্য, এর একটা শূন্য কেটে গেল। পরে রইল 12, 13 আর 11, সরি 11 না, ওটা 110। তাহলে 110 গণিত 12 গণিত 13, এটা ক্যালকুলেশন করলে হবে 17,160। 17,160, তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারণ আমি প্রথমেই বলেছিলাম যদি পরে বলে থাকে তাহলে 100 গুলোকে নিচে বসাবো, সে বৃদ্ধি হোক বা হ্রাস হোক সেটা এখানে ম্যাটার করে না। কারণ যদি বছর পরে বলে তাহলে 100 নিচে, আর যদি বছর আগে বলে তাহলে 100 উপরে। বাস সোজাসুজি গুণ করে কাটা চিহ্ন করে, মানে গুণ চিহ্ন করে বসিয়ে দেবো, কাটাকাটি করে দেবো, অ্যান্সার। কি বলেছে দেখো, একই সেম অঙ্ক। কি বলেছে, একটি গাড়ির দাম পরপর 3 বছর যথাক্রমে 10%, 20% ও 30% হ্রাস পেয়ে থাকে। হ্রাস পেয়েছে না বৃদ্ধি পেয়েছে সেটা এখানে ম্যাটার করে না, কারণ হচ্ছে তোমার 100 গুলো ঠিক জায়গায় বসাতে হবে, বাস এতটুকুই খালি এই অঙ্কতে ম্যাটার করে। কি বলছে, দিয়ে দাম হয়েছিল 5,04,000 টাকা হলে প্রথমে গাড়িটির দাম কত ছিল? তাহলে প্রথমে চেয়েছে মানে আগে চেয়েছে, দাম 3 বছর আগে, যথাক্রমে 3 বছর আগেরটা চেয়েছে। তাহলে আগে হলে কি বলেছিলাম যে 100 গুলো উপরে বসাবো। তাহলে সিম্পলি অঙ্কটাকে লিখবো, গুণ চিহ্ন দেবো, যেহেতু 3টে পার্সেন্টেজ আছে 3টে দাগ। 100 গুলো কি বললাম উপরে হবে। কি বলেছে 10% হ্রাস মানে 90। তারপর কি বলেছে 20% হ্রাস মানে 80। তারপর কি বলেছে 30% হ্রাস মানে 70। কাটাকাটি করবো, 1 2 3টে শূন্য কেটে দিলাম, এখানেও 3টে শূন্য কেটে গেল। 8 4 2 8 25, 4 25 100, 2 50, 9 দিয়ে কাটবো একে, 5 9 45, 54, 5 9 6 54, 7 দিয়ে কাটবো, 7 8 56। তাহলে কে কে পড়ে রইল, এখানে 800 আর এখানে 5 25 125। 800 গণিত 1250, এর ক্যালকুলেশন করলে হবে 8 5 40 শূন্য, হাতে থেকে 4, 8 2 16, 16 4 20 শূন্য, হাতে থেকে 2, 8 1 8 2 10, আর এটা একটা শূন্য। ক্যালকুলেশন আরেকবার দেখো, 8 5 40 শূন্য, সরি এই শূন্যটাকে এখন বাদ দিচ্ছি, 8 5 40 শূন্য, হাতে থেকে 4, 8 2 16, 16 4 20 শূন্য, হাতে থেকে 2, 8 1 8 2 10, তাহলে এর একটা শূন্য আর এই দুটো শূন্য। তাহলে অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আগে কত দাম ছিল, 10 লাখ টাকা। 33-এর অঙ্কটা দেখো, ঠিক সেম অঙ্ক, আগের অঙ্কর মতনই। বলছে একটি শহরের লোক সংখ্যা পরপর 3 বছর যথাক্রমে এত 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 % কমে গেল। সবদিকে ভালো লাগে এই অঙ্কগুলো, কারণ এই অঙ্কগুলো ম্যাক্সিমাম পরীক্ষাতে থেকে থাকে। কালকেই আমি একটা আরপিএফ এর প্র্যাকটিস সেট দেখছিলাম, আরপিএফ কনস্টেবলের, সেখানেও দেখলাম শতকরা থেকে ম্যাক্সিমাম 8 থেকে 9টা প্রশ্ন আছে।
মানে শতকরা চ্যাপ্টারটা এতটাই গুরুত্বপূর্ণ, শতকরা, সরল সুদ, প্রফিট অ্যান্ড লস, যে ম্যাক্সিমাম পরীক্ষায় কমসে কম যদি সব থেকে নিম্ন ধরি আমি, মিনিমাম যদি ধরি 4 থেকে 5টা কোশ্চেন তো পাবেই। আর এই চ্যাপ্টারগুলোতে নিয়ে যত মানুষের সব থেকে বেশি ভয়, যদি আবার এই চ্যাপ্টারের মধ্যে যদি সেটা আবার ফ্র্যাকশনে থেকে যায়, ভগ্নাংশে থেকে যায়, 1/2, 5/7, 6/8 এরকম করে যদি থাকে, তাহলে তো বাস হয়েই গেল পরীক্ষার রুমে। কি বলছে দেখো, একটি শহরের লোকসংখ্যা পরপর 3 বছর যথাক্রমে 2%, 4% ও 6% কমে গেল। কমে গেল না বাড়লো আমার এখানে ফ্যাক্টর নয়, কারণ হচ্ছে এখানে 100টা ঠিক জায়গায় বসাতে পারলেই বা অঙ্ক হয়ে যাবে অ্যান্সার। প্রাথমিক লোক সংখ্যা এত হলে 3 বছর পর লোক সংখ্যা কত ছিল? তাহলে 3 বছর পরে বলেছে, তার মানে পরে বলেছে মানে সিম্পলি একদম একদম ইজি, 100 গুলো কোথায় বসবে? নিচে বসবে। গণিত 3টে পার্সেন্টেজ আছে, তাই 3টে দাঁড়িয়ে টেনে নেবো। 100 গুলো পরে বলেছে যেহেতু পর, তাই 100 গুলো কোথায় হয়ে যাবে? নিচে হয়ে যাবে। কি বলেছে? 2%, 4% ও 6% কমে গেল, মানে হার্স পেলো। 2% হার্স পাওয়া মানে 98, 4% হার্স পাওয়া মানে 96, আর 6% হার্স পাওয়া মানে 94। এবারে ইজিলি কাটাকাটি করে নেবো, এর 2টো শূন্য কাটা গেল, 3টে শূন্য কাটা গেল, এখানে 3টে শূন্য আমি কেটে দিলাম। এরপর যে কাটাকাটিটা করব এখানে, 25 4 100, 25 5 125, 2 দিয়ে 4 49, 96 কে কাটবো, 2 4 8, 2 8 16, এই 5 কে দিয়ে কাটবো, 5 2 10, এই 2 কে দিয়ে কাটবো 48, 24 2 48। তাহলে বাস সিম্পল ক্যালকুলেশন করে দেবো, 49 ইন্টু 24 ইন্টু 94, যার ক্যালকুলেশন করলে বেরোবে 110544। তাহলে অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্যালকুলেশন একটু ভালো করে করবে, কারণ ক্যালকুলেশনের উপর নির্ভর করবে তোমার অপশনের উপর বা অঙ্কটা সঠিক উত্তরের উপর, তাই ক্যালকুলেশনটা একটু ভালো করে করবে, কারণ এটাই অঙ্কের মেন। দেখো এই অঙ্কটা কি বলেছে, নীলম তার বেতনের 20% ভাড়া দেওয়ার পর বাকি টাকা 70% সংসার খরচ করে। আচ্ছা, যদি তার বেতন 100 টাকা হয়, তাহলে 20% ভাড়া দেওয়ার পর কত টাকা থাকবে? কারণ 20% মানে 20 টাকা বাদ চলে গেলে 100 থেকে, তাহলে 80 টাকা থাকবে। এই 80 টাকার মধ্যে কি বলেছে? 70% সংসার খরচা করেন, সংসার চালানোর জন্য খরচা করে। তাহলে 80 টাকা 70% কত? 56 টাকা। তাহলে 80 টাকা থেকে যদি 56 টাকা সংসার খরচের জন্য যদি ইউজ করে দেয়, ব্যবহার করে দেয়, তাহলে কত টাকা পড়ে থাকে? 24 টাকা। আর সেই 24 টাকায় কি? তাহলে সঞ্চয়। সেই 24 টাকায় হলো সঞ্চয়। এখানে 24 টাকা মানে কত দিয়েছে? 3600 টাকা। তাহলে বেতন কত? এই যে মুখে হয়ে যাবে একদম, তবু খাতায় করে দেখাচ্ছি যে তার বেতন হচ্ছে 100 টাকা, বাড়ি ভাড়া দেয় 20%, মানে 20 টাকা চলে গেল বাড়ি ভাড়া। এরপর কি বলেছে? বাকি টাকা সংসার খরচ মানে চালাই বা সংসারে খরচ হয়, তাহলে 80 টাকা পড়ে থাকে। এই 80 টাকার কি বলেছে? 70% সংসার খরচ করে। তাহলে 70% হচ্ছে 56 টাকা, কারণ আমি আগেই পার্সেন্টেজ বার করা শিখেছিলাম যে মুখে যে শূন্য শূন্য কেটে গেল, দুটো সংখ্যা আগে বলেছিলাম দশমিক পেছন থেকে, তাহলে 7 8 56 টাকা হচ্ছে তার সংসার খরচ। এরপর তাহলে 80 টাকা থেকে যদি 56 টাকা সংসার খরচ হয়, তাহলে কত টাকা এখনো পড়ে আছে? তাহলে এখনো পড়ে আছে 24 টাকা। এই 24 টাকাই হচ্ছে তার সঞ্চয়। তোমার হিসেবে 24 টাকা সঞ্চয়, কিন্তু অঙ্কের হিসেবে কত টাকা সঞ্চয় বলেছে? 3600 টাকা অঙ্কের হিসেবে সঞ্চয়। তাহলে 24 মানে হচ্ছে 3600, 1 মানে কত আর 100 মানে কত? সিম্পলি কাটাকাটি করে দেবো একদম। 24 12 দিয়ে কাটছি, 12 দিয়ে 24, 36, 12 3 36, 300, 2 50, 100, তাহলে 5 3 15 আর 3টে শূন্য, 15,000। কি বলেছে? তার বেতন কত টাকা ছিল? তার বেতন ছিল কত? 15,000। অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো যে অঙ্কটা ম্যাক্সিমাম সবাই দেখেছে আর কি পরীক্ষাতে, এরকম টাইপের অঙ্ক থাকে একদম। আর এটাই হচ্ছে পরীক্ষার রুমে একদম মাথাটি খেয়ে নেওয়ার মতো অঙ্ক। এখানে যে ভুলটা ম্যাক্সিমাম সময় করে থাকে সেটাও বলছে একটা নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটে 60% পেয়ে 5,000 ভোটে জয়লাভ করে। তাহলে মোট ভোটারের সংখ্যা কত? এখানে ম্যাক্সিমাম সময় কি করে না, এই 60% মানেই 5,000 ভেবে নেয়, যেটা সব থেকে বড় ভুল।
কারণ হচ্ছে যে জিতেছে সে যেই হেরো ভোট তার থেকে 5,000 ভোট বেশি পেয়েছে। সাপোজ ধরো যে যে জিতেছে সে যদি 2,000টা ভোট পায়, আর যে হেরেছে সে নিশ্চয়ই 1,500 ইয়া 1,000টা ভোট পাবে। কারণ সেও হেরো যে সে 1,000 পেলে যে জিতেছে সে 1,000 অবশ্যই পাচ্ছে, কিন্তু তার থেকেও যেটা বেশি পাচ্ছে সেটাই হচ্ছে 5,000। এরপর ধরো যদি আমি মোট ভোটার এখানে 100 ধরি, তাহলে যে জিতেছে সে 60% ভোট পাচ্ছে, তার মানে 60, 100 60% 60। এবার যে হেরেছে সে তাহলে নিশ্চয়ই 40% পাবে, তার মানে সে 40টা। এখানে ধরো যে হেরেছে সে তো 40টা ভোট পেয়েইছে, আর যে জিতেছে সেও কিন্তু 40টা ভোট এর মধ্যে তার আছে। এবার এদের দুজনকার মধ্যে হেরো থেকে জিতোর মধ্যে ডিফারেন্স কত? এখানে এখানে 20টা ভোটের ডিফারেন্স। আর তোমার বইয়ের প্রশ্ন হিসেবে কি কটা ডিফারেন্স? 5,000টা ডিফারেন্স। তাহলে এখানে 20 মানেই কি বলবো? 20 মানে হচ্ছে 5,000। 1 মানে কত আর 100 মানে কত? 20 5 100, তাহলে 5 25, 5 5 25, তাহলে 25,000টা ওখানে ভোটারের সংখ্যা হচ্ছে 25,000। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। আশা করি এটা বুঝতে পেরেছো। পরেও একটা সেম অঙ্ক আছে, ওটা দেখো ভালো করে, তাহলেই বুঝতে পারবে আরো ক্লিয়ারলি। দেখো এখানে এই অঙ্কটা ভালো করে পড়ো। কি বলছে? একটি নির্বাচন ক্ষেত্রে 25% ভোটদানে বিরত ছিল। মানে 100 জন যদি ভোটার থাকে তাহলে 25 জন বিরত ছিল। ঠিক আছে, একদম ইজিলি করে করে যাবো একদম। 25% ভোটদানে বিরত ছিল, তার মানে 25 জন ছিল না। তাহলে কতজন ভোট দিচ্ছে? 75 জন ভোট দিচ্ছে। ঠিক আছে, যারা ভোট দিয়েছেন তার মধ্যে 2% ভোট হচ্ছে বাতিল হয়ে যায়। 2% ভোট বাতিল হয়ে যায়। যদি 75 2% করি আমি, তাহলে হবে 75 দিয়ে 150, মানে 1.50 ভোট বাতিল হয়ে যায়। এরপর গ্রাহ্য ভোটে 75% ভোট পেয়ে যিনি নির্বাচিত হয়েছেন তিনি যদি এতটাই ভোট পেয়ে থাকেন তবে মোট ভোটারের সংখ্যা কত? মোট ভোটারের সংখ্যা কত? এবার ভালো করে দেখো, এখানে কিন্তু সে বলে দেয়নি যে তিনি যদি মোট এত ভোট পেয়ে থাকেন। এখানে কিন্তু আগের মতো বলে দেয়নি যে এত ভোটে জয়লাভ করেছে, তার মানে আমার যে পার্সেন্টেজটা বা যে সংখ্যাটা বেরোবে সেটা মানে এটা করবো এখানে। কারণ এখানে বলে দেয়নি যে এত ভোট পেয়ে তিনি জয়লাভ করেছেন। তো ভালো করে শোনো এখানটা। তাহলে মোট ভোটের গ্রাহ্য ভোট কত? না, এই 75 থেকে 1.50 বাদ দিয়ে দেবো, তাহলে 7.73.5। এই ভোটটা হচ্ছে গ্রাহ্য ভোট। এই ভোটটা কি? গ্রাহ্য ভোট। এই ভোটের কি বলেছে? 75% বিজয়ী প্রার্থী পেয়েছে মোট গ্রাহ্য ভোটে 75%। তাহলে এ 75% বার করবো। 75% বার করা কি? সিম্পলি তোমাকে বলেছিলাম যে এর সাথে গুণ করতে, আর ডেসিমেলে থাকলে ওই প্রসেস করতে হবে যে এত গণিত 75 70/100। ঠিক আছে, ডেসিমেলে থাকলে বলেছিলাম যেমন করে মানে শতকরা বার করতে হয় তেমন করেই বার করবো, আর ডেসিমেলে যেহেতু ছিল না তাই গুণ করে করে বার করে দিচ্ছিলাম। এবারে প্রসেস সেম হবে যে এত গণিত 75/100 দিয়ে কাটাকাটি করে অ্যান্সার করে দেবো। ঠিক আছে, তাহলে এই যে ভোটটা 73.5 যে 50 যে ভোটটা তার 70% হচ্ছে যে জিতেছে সে। তাহলে এর যদি আমি 75% বার করি তাহলে আমার অ্যান্সার হবে কত? 55.125। তাহলে এর 70% যে জিতেছে সে পেয়েছে। তাহলে এই ভোটটি হচ্ছে কি বিজয়ী প্রার্থীর ভোট। তাহলে এটা মানেই হচ্ছে 9261। 1 মানে কত? 55.125, আর 100 মানে কত? বাস কাটাকাটি করে দেবো এটাকে দিয়ে যদি আমি কাটি এটাকে, তাহলে আমার 168 ইন্টু 100, তাহলে 16800। তাহলে মোট ভোটারের সংখ্যা হচ্ছে 16,800। অতএব আমার অ্যান্সার 16,800 জন মোট ভোটার ওখানে ছিল। এই অঙ্কটা একটু ভালো করে মন দিয়ে শোনো, কারণ এরকম টাইপের অঙ্ক প্রচুর মানে পরীক্ষাতে প্রচুর পরিমাণে থাকে। বলছে কোনো পরীক্ষায় রাম 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো। মানে 30% নাম্বার পেয়েছে, যদি আর 15 নম্বর পেয়ে যেত তাহলে সে পাস করে যেত। এবং মোহন 40% নম্বর পেয়ে 5 নম্বর থেকে 35 নম্বর বেশি পেল। এবার যে মোহন ছিল সে 40% নাম্বার পেয়েছে, কিন্তু যেটা পাস মার্ক তার থেকেও 35 নাম্বার তার বেশি আছে। সাপোজ যদি ধরো যে পাস মার্ক 30, তাহলে মোহনের নাম্বার আছে 65, কারণ পাস মার্কের থেকেও তার 35 নম্বর বেশি আছে। এবারে পরীক্ষায় 5 নম্বর কত? শতকরা কত? শতকরা কত বার করতে গেলে আগে আমাকে পাস মার্ক কত বার করতে হবে, টোটাল পরীক্ষায় মার্ক কত ছিল সেটাও বার করতে হবে।
তাহলে কি বলেছে, 30% নাম্বার পেয়ে 15 নাম্বারের জন্য ফেল করলো। আচ্ছা, 40% নাম্বার পেয়ে কি বলেছে, 35 নাম্বার বেশি পেয়েছে, তাহলে 35 বেশি পেয়েছে। 10 মাইনাস 50, তাহলে 10 মানে এখানে 50, 1 মানে 1/10 সমানই হচ্ছে 5, আর 100 মানে কত, গণিতে 100 করে দেবো, 100 মানে হচ্ছে 10 10 যদি 100 করে দিই তাহলে 5 10 500, তাহলে পরীক্ষার টোটাল নাম্বার কত ছিল, 500 নাম্বারের টোটাল পরীক্ষা হয়েছিল। বাস আমি পেয়ে গেছি 500 নাম্বার টোটাল পরীক্ষা হয়েছিল। এবার কি বলেছে, আমাকে বার করতে হবে যে পরীক্ষায় কাট অফ অর্থাৎ পাস মার্ক কত ছিল, মার্ক পার্সেন্টেজে নয় কিন্তু মার্ক কত ছিল, মানে নাম্বার কত ছিল। তাহলে 500 আমার টোটাল পরীক্ষার নাম্বার ছিল। কি বলছে, 30% নম্বর পেয়ে 15 নম্বর জন্য ফেল করে। যদি আমি 500 30% বার করে তার সাথে 15 যোগ করি তাহলে সেটা আমার পাস মার্ক হয়ে যাবে, কারণ 30% নম্বর পেয়েছে, সে 15 নম্বরের জন্য ফেল করলো, মানে 30% নাম্বার তো পেয়েছে, যদি আর 15 পেয়ে যেত তাহলে সে পাস করে যেত। তাহলে 500 30% কত, ইজি আছে ক্যালকুলেশনের ক্ষেত্রে, কারণ দুটো শূন্য কেটে দেবো, কারণ পেছন থেকে সেই আগে আমাকে দশমিক লাগাতে হবে, তার চেয়ে এখানেই শূন্য কেটে দিই, তাহলে এই দুটো শূন্য কেটে দিলাম, 5 3 15, তাহলে 150। 500 30% কত, 150, তার সাথে আমি 15 অ্যাড করে দেবো, তাহলে আমার পাস মার্ক হয়ে যাবে 165। এটা হচ্ছে আমার পাস মার্ক। এবার আমাকে কি চেয়েছে, প্রশ্নতে কি চেয়েছে, যে পরীক্ষায় পাস নম্বর শতকরাই কত। যদি বলতো যে পাস নম্বর কত, 165 বলে দিতাম, উত্তর হয়ে যেত। যদি বলতো পরীক্ষায় মোট কত নম্বরের পরীক্ষা ছিল, 500 বলে দিতাম, অ্যান্সার হয়ে যেত। কিন্তু বলে যে আমার পার্সেন্টেজে কত, তাহলে 500 165 165, একে কত আর 100 কত, শূন্য শূন্য কেটে দেবো, 5 3 15 5 3 15, অর্থাৎ আমার 30%ই হচ্ছে আমার শতকরাই পাস মার্ক। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি বলছে দেখো, এক ব্যক্তির বেতন প্রথমে 10% বেড়ে তারপর 5% কমে গেল, দিয়ে হলো এত টাকা। তার প্রাথমিক বেতন কত, মানে আগে চেয়েছে। আমি আগেও বলেছি যদি আগে বলে তাহলে 100 গুলোকে উপরে বসাবো, আর যদি পরে বলে 100 গুলোকে নিচে বসাবো। সেম, বাস কিছু না, জাস্ট খালি সংখ্যাগুলো বসিয়ে দেওয়া। 2 0 9 0 0 গণিত, দুটো পার্সেন্টেজ আছে, দুটো দাগ কেটে দেবো। তাহলে কি বলেছিলাম, আগে বলেছে, তার মানে আমার 100 গুলো সোজা উপরে উঠে যাবে। কত কমে গেছে, প্রথমে 10% বাড়ছে, তার মানে হয়ে যাচ্ছে কত, 110, তারপর 5% কমে যাচ্ছে, তাহলে 95। শূন্যর সাথে শূন্য কেটে দেবো আমি এখন, 11 দিয়ে একে কেটে দেবো একদম, 11 কে 11 99, 11 9 99, 190। এবার 190 এসে 10 দিয়ে কেটে দেবো, 10 19 দিয়ে কাটি, 19 10 190, 19 5 95, 5 2 10, 100 100 আর 2, 100 দিয়ে 200, তার পেছনে আরো দুটো শূন্য, অর্থাৎ তোর প্রাথমিক বেতন ছিল কত, 20,000 টাকা। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার এই অঙ্কের ক্ষেত্রে। এই অঙ্কটা জাস্ট যদি মানে কি বলবো, যদি ভালোভাবে না পড়ে করতে চাও তাহলে এই অঙ্কটা এত বড় একটা অ্যান্সার বেরোবে যার সাথে অপশনের কোনো মিল নেই, কারণ এটা সেই শতকরা নিয়মে বসাতে যাবে মানুষ। ম্যাক্সিমাম স্টুডেন্ট বা ম্যাক্সিমাম অ্যাসপিরিয়েন্ট কি করে, এটাকে শতকরা নিয়মে বসাতে যাবে, আর এটা শতকরা নিয়মে অঙ্ক নেই, জাস্ট একটা বাচ্চা ছেলে বলে দেবে এটা অ্যান্সার, যদি ভালো করে বুঝতে পারো। কি বলছে, একটি শহরের জনসংখ্যা একটি নির্দিষ্ট হারে প্রতি বছর বৃদ্ধি পায়, কত পার্সেন্ট হারে বাড়ছে তোমার দেখার দরকার নেই, যা খুশি বাড়ুক না, 2% 4% 10%, যা খুশি বাড়ুক, তাতে আমাদের দেখে কোনো লাভ নেই। বর্তমানে জনসংখ্যা 12,000 হলে 2 বছর পর 18,000 হয়ে যাচ্ছে, 6 বছর পর জনসংখ্যা কত। এর ভালো করে দেখো, ম্যাক্সিমাম সময় কি করবে, যে 2 বছরে কত বাড়ছে বলে দেবে একদম সিম্পলি, 2 বছরে 6,000 বাড়ছে, তাহলে 1 বছরে 3,000 বাড়বে, একদম ইজি। 1 বছর 3,000 দিয়ে কি করবে, 6 বছর পর জনসংখ্যা কত হবে, দিয়ে ওই 3,000কে 6 সাথে গুণ করে 18,000 বলে দেবে, তাহলে আগে 12,000 ছিল, এখন 18,000, তাহলে 30,000 একদম অ্যান্সার। কিন্তু ভুলটা কোথায় হয় এখানে, এখানে ভুলটা হবে কি, যে এই যে 18,000-এর সাথে সে কি করবে, আরো 6,000 টাকা অ্যাড করে দেবে, সিম্পলি একদম 18,000-এর সাথে ওই আরো যে 6,000 3 বছরে যে 6 বছরে বাড়ছে 3,000 করে, 318 18 সাথে যোগ করে দেবে, 18 36, মানে 36,000 একদম অ্যাড করে দেবে। আবার যদি পরীক্ষার যে কন্ডাক্টর এক্সামিনার সে যদি আরেকটু ছেলেদেরকে একটু ট্রাভেলে ফেলতে চায়, তাহলে সেখানে কিন্তু এখানে অপশনও দিয়ে দেবে এখানে 36,000, তাহলে সিম্পলি কি করবে, 18 36 করে দেবে। আর যদি এক্সামিনার যদি একটু মানে
রসিকতার সুরের মানুষ হয়, তাহলে এখানেও কিন্তু অপশনে দিয়ে দেবে 36,000। একদম দিব্যি একদম উত্তর মিলে গেছে, খুশি হয়ে তুমি 36,000 দাগ দিয়ে চলে আসবে, কিন্তু সেটা নয়। ভালো করে বুঝো, 12,000 থেকে 18,000 হচ্ছে কত বছরে? 2 বছরে, তাহলে 1 বছরে বাড়ছে কত? 3,000। এবারে আমি 6 বছর আমাকে বলেছে, তাহলে 6 বছরে কত বাড়বে? 3 6 18,000। আমাকে কিন্তু অ্যাড করতে হবে এই 12,000 থেকে, কারণ 12,000 থেকে 6 বছর পরে বলেছে। 12,000 ছিল, তারপর 6 বছর, 6 বছরে 18,000, তাহলে 12 আর 18 হয়ে যায় 30, অর্থাৎ 30,000। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 30,000 অ্যান্সার। কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে আসবে? এটা 36,000 করে আসবে। আর যদি 36,000 অপশনে থাকে, বাস কোনো চিন্তা নেই, কোনো ভাবনা নেই, দেখার দরকারই নেই, ডাইরেক্ট 36,000 অ্যান্সারে ডাক দিয়ে চলে আসবে, যেটা একদম ভুল অ্যান্সার। দেখো পরের অঙ্কটা দেখো, বলছে একটি বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যার অনুপাত হচ্ছে 2:3। যদি 20% ছাত্র 30% ছাত্রী প্রাপ্তবয়স্ক হয়, তবে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যার হার কত? একদম ইজি অঙ্ক, জাস্ট পেন খাতা লাগানোর কোনো গল্পই নেই এখানে। বলে 2%, 2:3 হচ্ছে তোমার টোটাল ছাত্রছাত্রীর মোট অনুপাত। এর মধ্যে 20% ছাত্র আর 30% ছাত্র হচ্ছে প্রাপ্তবয়স্ক, তবে অপ্রাপ্তবয়স্ক ছাত্রছাত্রীর সংখ্যার হার কত, মানে পার্সেন্টেজ আমাকে চেয়েছে। তাহলে সিম্পলি কি করবো, এখানে ছাত্রকে 2 আছে, এটাকে 200 ধরে নাও। ছাত্র, এখানে ছাত্রীকে ধরে নাও 300। ক্যালকুলেশনের সুবিধার্থে এখানে শূন্যগুলো ধরতে হচ্ছে আমাকে। এর মধ্যে কি বলছে? 20% হচ্ছে ছাত্র, তাহলে এর 20% হচ্ছে 40, এর 30% হচ্ছে প্রাপ্তবয়স্ক ছাত্রী, এখানে 30% হচ্ছে প্রাপ্ত বয়স্ক, তাহলে 30% মানে কি? সিম্পলি শূন্য শূন্য একটা বাদ দিয়ে দিল, 3 3 9 90। এরপর আমার এখানে টোটাল ছাত্র কত ছিল? টোটাল ছাত্র ছিল 500, কারণ 200 ছাত্র আর 300 হচ্ছে ছাত্রী, তাহলে টোটাল আমার 500 ছাত্রছাত্রী ছিল। এর মধ্যে কি হয়েছে না, 40 আর 90 জন হচ্ছে মানে টোটাল প্রাপ্ত, তাহলে 40 আর 90 যদি আমি যোগ করি, তাহলে 130 জন। 130 জন আমার প্রাপ্তবয়স্ক, তাহলে 500 জনের মধ্যে যদি আমার 130 জন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, তাহলে আমার পড়ে থাকবে কত? 370 জন। এই 370 জন নিশ্চয়ই অপ্রাপ্ত, কারণ আমার 130 জন হচ্ছে প্রাপ্তবয়স্ক, তাহলে 370 জন নিশ্চয়ই অপ্রাপ্তবয়স্ক। এবারে পার্সেন্টেজে কনভার্ট করে দেবো। 500 তে 370 জন অপ্রাপ্ত, একে কত আর 100 কত? সিম্পলি কেটে দাও, 0 0, 5 7 35, আর থাকছে 20, 5 4 20, তাহলে 74% হচ্ছে এর অ্যান্সার। 74% এর অ্যান্সার। আজকের ভিডিও এই পর্যন্তই। পরের পার্ট পেতে হলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ ভিডিও আপলোডের সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন যাবে এবং সেখান থেকে তোমরা ইজিলি দেখতে পারো। ঠিক আছে, আর যদি মনে হয় সত্যিই যে না হেল্পফুল বটে এই ম্যাথগুলো, তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং যে বন্ধুর ম্যাথের প্রতি এত দুর্বলতা, তাকে অতি অবশ্যই চ্যানেলটি শেয়ার করো, কারণ ম্যাথ নিয়ে আমি চাই না আর কোনো ভয় থাকুক, কারণ একসময় আমিও এই ম্যাথ নিয়ে খুব ট্রাভেলের মধ্যে ছিলাম। ঠিক আছে, আমি নিজে ব্যক্তিগতভাবে আমি নিজে পরীক্ষা দিতে যেতাম জিকে জিআই এর ভরসায়। ঠিক আছে, আর এখন মনে হয় আমি ম্যাথের ভরসাতেই পরীক্ষা দিতে যাচ্ছি। তাহলে ওখান থেকে এখান পর্যন্ত যদি আমার ট্রাভেল যদি সাকসেসফুল হতে পারে, তোমাদেরও নিশ্চয়ই হবে। আমি আমার বেস্ট দিয়ে চেষ্টা করবো ম্যাথকে যত ইজি ভাবে বোঝানো যায়, যত ইজি নিয়ম আছে বেস্ট দিয়ে চেষ্টা করবো সেইভাবে করানোর। ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো কোশ্চেন বুঝতে বা কোনো ম্যাথ যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। আমি চেষ্টা করবো আমার নিজের বেস্ট দিয়ে, আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট, আমি তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। চলো আজকে এখান পর্যন্তই।